বন্ধুরা, আজকে কোয়ান্টাম মেকানিক্সের 13 লেকচার। এই লেকচার আমরা হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপালের কিছু কনসিকোয়েন্সেস আর অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলবো। হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল যেটা বলে যে পজিশন অ্যান্ড মোমেন্টাম অফ এ পার্টিকেল ক্যানট বি ডিটারমাইন্ড সাইমালটেনিয়াসলি উইথ আরবিট্রারি প্রিসিশন। এবং এই যে পজিশন এবং মোমেন্টামটাকে সাইমালটেনিয়াসলি উইথ আরবিট্রারি প্রিসিশন মাপা গেল না, তার অনেক কনসিকোয়েন্সেস আছে। আমরা কমেন্ট করেছিলাম যে সাবঅ্যাটমিক বা মাইক্রোস্কোপিক ওয়ার্ল্ডে যে স্ট্রেঞ্জ বা পিকুলিয়ার বিহেভিয়ারগুলো দেখতে পাওয়া যায়, সেগুলো মূলত হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপালের জন্য। এই হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপালের এই লেকচারটিকে আমরা তিনটে ভাগে ভাগ করেছি। পার্ট এতে আমরা কনসেপ্টটা বা প্রিন্সিপালটা বেসিক্যালি আলোচনা করেছি, যেখানে আমরা দেখেছিলাম যে ওয়েভ পার্টিকেল ডুয়েলিটি সেটা কিরকম ভাবে পজিশন এবং মোমেন্টামটাকে সাইমালটেনিয়াস উইথ আরবিট্রারি প্রিসিশন এতে মাপতে বাধা দিচ্ছে। আর পার্ট বিতে আমরা তার কিছু কনসিকুয়েন্সেস নিয়ে কথাবার্তা বলেছি। পার্ট বিতে আমরা মূলত তিনটে ইম্পর্টেন্ট কনসিকুয়েন্সেস নিয়ে কথা বলেছিলাম। আমরা আলোচনা করেছিলাম প্রথমেই যে রেস্টের যে কনসেপ্ট অফ রেস্ট, সেটা যে মাইক্রোস্কোপিক বা সাবঅ্যাটমিক ওয়ার্ল্ডে থাকতে পারে না, বা নাথিং ক্যান বি ইন অ্যাবসলিউট রেস্ট, সেটা নিয়ে কথা বলেছিলাম। আমরা ট্র্যাজেক্টরি নিয়ে কথা বলেছিলাম যে ফেজ বেস ট্র্যাজেক্টরি, যেটা ক্লাসিক্যাল পার্টিকেলের ক্ষেত্রে একটা ওয়েল ডিফাইন্ড ফেজ বেস ট্র্যাজেক্টরি থাকে, কিন্তু কোয়ান্টাম বা সাবঅ্যাটমিক ওয়ার্ল্ডে কোনো ওয়েল ডিফাইন্ড ফেজ বেস ট্র্যাজেক্টরি থাকবে না। আর থার্ডলি জিরো পয়েন্ট এনার্জি এবং তার যে বিভিন্ন রকমের অ্যাপ্লিকেশন, সেটা নিয়ে কথা বলেছিলাম। আরও দু একটা অ্যাপ্লিকেশনস যেটা আমরা লেকচার থ্রিতে বা পার্ট সিতে বলবো। এখানে আমরা মূলত আলোচনা করব জাস্ট কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং এবং তার যে কনসিকুয়েন্সেস, সেটা নিয়ে কথা বলবো। আমরা আলোচনা করব যে যেমন পজিশন মোমেন্টাম আনসার্টেনটি প্রিন্সিপাল আছে, ঠিক একই রকমভাবে এনার্জি টাইম আনসার্টেনটি প্রিন্সিপাল আছে। এবং এনার্জি টাইম আনসার্টেনটি প্রিন্সিপাল যেটা বেসিক্যালি ন্যাচারাল উইথ বা আনসার্টেনটি ব্রডেনিংকে কিভাবে কন্ট্রোল করছে, সেটা নিয়ে আলোচনা করব। আরেকটি পার্ট নিয়ে কিছুটা আলোচনা করব, যেটা হচ্ছে যে এই যে নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রন থাকতে পারছে না, কিন্তু প্রোটন বা নিউট্রন থাকতে পারে। আবার অ্যাটমের মধ্যে একটা ইলেকট্রন থাকতে কোনো অসুবিধে নেই, তার যে কারণগুলো কি এবং সেখানে আনসার্টেনটি প্রিন্সিপালের রোলই বা কি, এটা নিয়ে আমাদের মূলত আলোচনাটা হবে। আমরা প্রথমে যে জিনিসটা নিয়ে আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং। আর কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং বলতে আমি অ্যাকচুয়ালি কি বুঝি? কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং ঘটনাটা বেসিক্যালি হচ্ছে এরকম যে যে there is a finite probability of finding the particle even in a classically inaccessible region। অর্থাৎ ক্লাসিক্যালি যে জায়গা পার্টিকেলটা থাকার কথা নয়, বা সেইভাবে বললে আমাদের যে সাধারণ বুদ্ধি, হ্যাঁ, বা যেটা আমি ক্লাসিক্যাল ফিজিক্সের উপরে বেস করে আমাদের যে বুদ্ধি, সেই বুদ্ধি অনুযায়ী যে জায়গা পার্টিকেলটা থাকার কথা ছিল না, সেখানে যদি পার্টিকেলটা কোনো রকম ভাবে থাকে, তার কারণ যদি আমরা খুঁজতে চাই, দেখবো সেটা বেসিক্যালি হচ্ছে কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং এর জন্য। তাহলে এক কথা বললে কি হচ্ছে, ইট ইজ দ্য quantum mechanical phenomenon by which there is a finite probability of finding the particle in the classically inaccessible region। আচ্ছা, এবারে যদি আমি ব্যাপারটাকে এইরকম ভাবে এই যে ছবিটা দেওয়া আছে, ছবি থেকে ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি। ধরা যাক যে কোন একটা পার্টিকেল ইনিশিয়ালি এখানে ছিল। এই যে পার্টিকেলের এনার্জিটা এই পোটেনশিয়াল বেরিয়ার, যেটা সেই পোটেনশিয়াল বেরিয়ারের থেকে কম। তাহলে পোটেনশিয়াল বেরিয়ারের থেকে যদি কম হয়, তাহলে পার্টিকেলটা এটা টোপকে কোনো রকম ভাবে এদিকে যাওয়ার কথা ছিল না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে পার্টিকেলকে পাওয়ার একটা ফাইনাইট প্রবাবিলিটি আছে। অর্থাৎ এইভাবে যাওয়ার রাস্তাটা যদি আমার না থাকে, যেখানে পোটেনশিয়াল বেরিয়ারটা পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড যে এনার্জি তার তুলনায় বেশি হয়ে গেছে, তখনও যদি পার্টিকেলকে আমি এখানে পেতে পারি, এই যে এটা কিভাবে হচ্ছে, সেটাই বেসিক্যালি কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং। আচ্ছা, কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং, এই টানেলিং টার্মটা এসেছে অ্যাজিভ যেন এরকম যে এই যে এই পাহাড়টা টোপকে এদিকে যাচ্ছে না, কিন্তু একটা টানেল তৈরি করা হচ্ছে, একটা গর্ত তৈরি করা হচ্ছে, সেই টানেলের ভেতর দিয়ে পার্টিকেলটা এদিক থেকে এদিকে চলে যাচ্ছে। এবারে সত্যি সত্যি পার্টিকেলটা এরকম এই ফুটো করে বা টানেল করে যাচ্ছে, না অন্যরকম তার কিছু মেকানিজম আছে, সেটা নিয়ে আমরা পরে কিছু কমেন্ট করছি। তার যেটা ব্যাপার সেটা হচ্ছে এই যে যদি কোনো কারণে ইফ দ্য টোটাল এনার্জি ইজ লেস দ্যান দ্য পোটেনশিয়াল বেরিয়ার, দেন ইজ কাইনেটিক এনার্জি নেগেটিভ অ্যান্ড ভেলোসিটি ইজ ইমাজিনারি। তাহলে কি দাঁড়াচ্ছে যে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু টোটাল এনার্জি। তাহলে যদি টোটাল এনার্জিটা পোটেনশিয়াল বেরিয়ারের থেকে কম হয়ে যায়, তাহলে কাইনেটিক এনার্জি অটোমেটিক্যালি নেগেটিভ বেরোলো।
কাইনেটিক এনার্জি নেগেটিভ যদি হয় তাহলে হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু কাইনেটিক এনার্জি করলে ভেলোসিটি ইমাজিনারি বেরিয়ে গেল। তাহলে কোনো একটা ক্লাসিক্যাল পার্টিকেল তার ভেলোসিটি ইমাজিনারি বা তার কাইনেটিক এনার্জি নেগেটিভ, এটা অ্যাবসার্ড। তাহলে ক্লাসিক্যালি দিস ইজ অ্যাবসার্ড and hence there will be zero probability of finding the particle in this region. এবারে আমি একটা এক্সাম্পল দিয়ে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করি। ধরা যাক এই হচ্ছে আমার পোটেনশিয়াল বেরিয়ার, তার একটা পার্টিকেল আছে যার এনার্জি হচ্ছে এইটা। তাহলে রিজিয়ন 1-এ একটা পার্টিকেল ইনিশিয়ালি ছিল, একটা পোটেনশিয়াল বেরিয়ার, জাস্ট হাইটটা আমি ভি বললাম। যদি এনার্জিটা ভি এর থেকে কম হয় তাহলে পার্টিকেলটা রিজিয়ন 3-তে কোনো রকম ভাবে যাওয়ার কথা না, কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে রিজিয়ন 3-তে অ্যাকচুয়ালি পার্টিকেলটা আছে। আচ্ছা, এবারে এই যে কেন রিজিয়ন 3-তে পার্টিকেলটা আছে সেটা আমরা কাছে একটু বোঝার চেষ্টা করি। আজ আমি যদি দাবি করি যে এই পোটেনশিয়াল বেরিয়ার যেটা বা এই হাইটটা আমার অ্যাবসলিউটলি জানা আছে, এবার আমরা জানি যে পোটেনশিয়াল এনার্জি পজিশনের ফাংশন। যদি আমি দাবি করি যে পোটেনশিয়াল এনার্জিটা এক্স্যাক্টলি জানা আছে, তার মানে পজিশনটা এক্স্যাক্টলি জানা আছে। আর পজিশনটা যখনই এক্স্যাক্টলি জানা রইলো তখন হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল কি বলছে না, ডেল্টা এক্স ডেল্টা পি এক্স যদি গ্রেটার ইকুয়াল টু এইচ কস বাই 2 হয়, সেখানে যদি পজিশনটাকে মানে পোটেনশিয়াল এনার্জি এক্স্যাক্টলি জানা মানে যদি আমি পজিশনটাকে এক্স্যাক্টলি জানি তার মানে ডেল্টা এক্স এর ভ্যালুটা টেন্ডস টু 0 বা খুব খুব ছোট, তখন ডেল্টা পি এক্স অর্থাৎ আনসার্টেনিটির মোমেন্টাম সেটা কিন্তু অনেক অনেক বেশি হয়ে যাবে। আচ্ছা, যখনই আনসার্টেনিটির মোমেন্টাম যা খুশি আরবিট্রারি হয়ে যেতে পারে, তখন মোমেন্টামটাও আরবিট্রারি হয়ে যেতে পারে। আর যখনই মোমেন্টাম আরবিট্রারি হয়ে যাচ্ছে তখন কাইনেটিক এনার্জি যেটা বেসিক্যালি পি স্কয়ার বাই টুয়াইস এম সেটাও আরবিট্রারি হয়ে যাচ্ছে। তার মানে জিনিসটা কি দাঁড়ালো, এই যে আমি দাবি করছি যে টোটাল এনার্জিটা পোটেনশিয়াল বেরিয়ারের থেকে কম, টোটাল এনার্জি তো কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। তাহলে যদি আমি পোটেনশিয়াল এনার্জিটা আমি এক্স্যাক্টলি জানি, তাহলে কিন্তু কাইনেটিক এনার্জিটা আমি এক্স্যাক্টলি জানতে পারবো না। কারণ আবার বলছি, এটা আমি রিপিট করছি যে যদি আমি পোটেনশিয়াল বেরিয়ারটা আমি ফিক্স বলে দিই, পোটেনশিয়াল এনার্জি কিন্তু পজিশনের ফাংশন, মানে পজিশনটা মানে এক্স্যাক্টলি জানা আছে, অর্থাৎ ডেল্টা এক্সটা টেন্ডস টু 0। হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল বলে দেবে ডেল্টা এক্স ডেল্টা পি এক্স যেহেতু গ্রেটার ইকুয়াল টু এইচ কস বাই 2, তার মানে ডেল্টা পি এক্স এর যে কোনো আরবিট্রারি ভ্যালু থাকতে পারে। এবার মোমেন্টামের আনসার্টেনিটি যদি যে কোনো আরবিট্রারি ভ্যালু থাকে তাহলে মোমেন্টামের যে কোনো আরবিট্রারি ভ্যালু থাকতে পারে। মোমেন্টামের যে কোনো আরবিট্রারি ভ্যালু থাকলে কাইনেটিক এনার্জি যেটা পি স্কয়ার বাই টুয়াইস এম তার যে কোনো আরবিট্রারি ভ্যালু থাকবে। তাহলে কাইনেটিক এনার্জি যে কোনো আরবিট্রারি ভ্যালু যদি থাকে তাহলে কাইনেটিক এনার্জি বা পোটেনশিয়াল এনার্জি অর্থাৎ টোটাল এনার্জিটা যে কোনো আরবিট্রারি ভ্যালু থাকবে, ইভেনই আমি পোটেনশিয়াল এনার্জিটা এক্স্যাক্টলি জানি। তার মানে এই যে ক্লাসিক্যালি আমি দাবি করছি যে টোটাল এনার্জিটা পোটেনশিয়াল বেরিয়ারের থেকে কম, এই দাবিটা কিন্তু সঙ্গত হচ্ছে না ইন দ্য কোয়ান্টাম ওয়ার্ল্ড অর ইন দ্য মাইক্রোস্কোপিক ওয়ার্ল্ড। আমি আমি অ্যাডমোস্ট যেটা বলতে পারি যে অ্যাভারেজ এনার্জিটা সামা হয়তো পোটেনশিয়াল বেরিয়ারের থেকে কম হচ্ছে। তার মানে ইনস্ট্যান্টলি কোনো একটা পার্টিকুলার ইনস্ট্যান্টে পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড কাইনেটিক এনার্জি বা টোটাল এনার্জিটা এমন হতেই পারে যে পোটেনশিয়াল বেরিয়ারের থেকে সে বেশি হয়ে গেল, এবং তার জন্যে বেসিক্যালি পার্টিকেলটা ওই মুহূর্তে যা সেই পোটেনশিয়াল বেরিয়ারটাকে টপকে এদিকে চলে যেতে পারে। মানে বেসিক্যালি আমরা একটু অন্যরকম ভাবে ভাবলে এখানে এনার্জি ফ্লাকচুয়েশনটা কিন্তু ইম্পর্টেন্ট রোল প্লে করছে। ধরা যাক অ্যাজ ফর এক্সাম্পল আমি যদি কাইনেটিক থিওরি অফ গ্যাস নিয়ে কথাবার্তা বলি, আমরা জানি যে অ্যাভারেজ এনার্জি সেটা টেম্পারেচারের সঙ্গে প্রপোর্শনাল। যদি কোনো একটা সিঙ্গেল পার্টিকেল মনোঅ্যাটমিক কোনো একটা গ্যাস যদি 3 ডাইমেনশনে মুভ করে, তার টেম্পারেচার যদি টি হয় তাহলে অ্যাভারেজ এনার্জি হয়ে যাচ্ছে 3 কেটি। তার মানে এই নয় যে যখন আমি টেম্পারেচারটা ফিক্স করে দিলাম প্রত্যেকটা পার্টিকেলের এনার্জিটা 3 কেটি। এনার্জি কিছু কিছু পার্টিকেলের ক্ষেত্রে খুব কম, কিছু কিছু পার্টিকেলের ক্ষেত্রে খুব বেশি। এই কম বেশি ইত্যাদি মিলে একটা অ্যাভারেজ করলে সেই অ্যাভারেজ এনার্জিটা সামগ্রিক 3 কেটির সঙ্গে সমান হয়ে যাচ্ছে। কিন্তু বেশ কিছু পার্টিকেল থাকবে যার এনার্জিটা কিন্তু 3 কেটির থেকে অ্যাকচুয়ালি অনেক অনেক বেশি। ওই যে কিছু কিছু পার্টিকেল যেটা বলছি এনার্জি ফ্লাকচুয়েশন, এই এনার্জি ফ্লাকচুয়েশনের জন্য কিন্তু দের যে পসিবিলিটি যে ইভেন ইফ পোটেনশিয়াল বেরিয়ারটা হয়তো 3 কেটি যে পরিমাণ এনার্জি তার তুলনায় হয়তো বেশি, তবুও পার্টিকেলটা কিন্তু একদিক থেকে আরেক দিকে চলে যেতে পারে। এই এনার্জি ফ্লাকচুয়েশন বা ইন আদার ওয়ে আমি যেটা বললাম যে আনসার্টেনিটি ইন এনার্জি, সেটা কিন্তু এখানে ইম্পর্টেন্ট রোলটা প্লে করছে। আজ এবারে দু একটা এক্সাম্পল দিয়ে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করা যাক। ধরা যাক একটা লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর নিয়ে আমি কথাবার্তা বলেছি, একটা পেন্ডুলাম। তার পেন্ডুলামটা যা সেরকম দুলছে, এবার পেন্ডুলামের এনার্জি কি তার উপরে নির্ভর করে সে কতখানি দূরত্ব যেতে পারবে, অর্থাৎ ক্লাসিক্যাল টার্নিং পয়েন্টটা কি হবে তার উপরে ঠিক হবে। আমরা জানি যে কোনো একটা গিভেন এনার্জি দিয়ে যদি পার্টিকেলটাকে মানে পেন্ডুলামটাকে দুলিয়ে দেওয়া হয়, তাহলে ম্যাক্সিমাম যে ডিসপ্লেসমেন্ট যেটা বেসিক্যালি টার্নিং পয়েন্ট সেই পর্যন্ত যাবে, গিয়ে সে আবার ফিরে আসবে। অর্থাৎ টার্নিং পয়েন্টে
টার্নিং পয়েন্টে তার টোটাল এনার্জিটা পোটেনশিয়াল এনার্জির সঙ্গে সমান হয়ে যাচ্ছে। আর এবারে যদি আমি দাবি করি যে পার্টিকেলটা টার্নিং পয়েন্টের পরেও আছে, এটা ক্লাসিক্যালি কোনো রকম ভাবে হতে পারে না। তাহলে যদি ডিসপ্লেসমেন্টটা জাস্ট টার্নিং পয়েন্টের পরে চলে যায়, তাহলে তার যে পোটেনশিয়াল এনার্জিটা সেটা হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার বা হাফ কে এক্স স্কোয়ার, সেটা হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, যেখানে এটা হচ্ছে বা প্লাস মাইনাস এটা হচ্ছে আমার টার্নিং পয়েন্ট, তার তুলনায় বেশি হয়ে যাচ্ছে। তাহলে পোটেনশিয়াল এনার্জি টোটাল এনার্জির থেকে যখনই বেশি হয়ে যাবে, তখন কাইনেটিক এনার্জি নেগেটিভ হয়ে যেতে হবে, হুইচ ইজ অ্যাবসার্ড, কারণ কাইনেটিক এনার্জি নেগেটিভ হয়ে গেলে ভেলোসিটিটা ইমাজিনারি হয়ে যাবে। তার মানে এটা দাঁড়াচ্ছে যে ক্লাসিক্যালি এই ক্লাসিক্যাল টার্নিং পয়েন্টের বাইরে দেয়ার শুড বি জিরো প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য অসিলেটর অর ফাইন্ডিং দ্য পার্টিকেল। কিন্তু কোয়ান্টাম মেকানিক্যালি যেটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে যে এই টার্নিং পয়েন্ট সকাল আমি যদি এই হাফ কে এক্স স্কোয়ার এটা আমার পোটেনশিয়াল বেরিয়ারটাকে ধরি, তাহলে কোনো একটা গিভেন এনার্জিতে ধরা যাক এই যদি আমার এনার্জি হয় যেটা হাফ এইচ কস ওমেগা, তাহলে এই হচ্ছে আমার টার্নিং পয়েন্ট আর এই হচ্ছে টার্নিং পয়েন্ট। এই ছবিতে পরিষ্কার দেখা গেল এই টার্নিং পয়েন্টের পরেও কিন্তু দেয়ার ইজ এ নন জিরো প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য পার্টিকেল। সিমিলারলি এক্সাইটেড স্টেটের ক্ষেত্রেও তাই, এই টার্নিং পয়েন্ট এই হচ্ছে টার্নিং পয়েন্ট, কিন্তু টার্নিং পয়েন্টের বাইরেও দেয়ার ইজ এ ফাইনাইট প্রবাবিলিটি। তার মানে কোয়ান্টাম মেকানিক্যালি দেখতে পাওয়া যাচ্ছে যে দেয়ার ইজ এ নন জিরো প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য পার্টিকেল আউটসাইড দ্য ক্লাসিক্যাল টার্নিং পয়েন্ট। এবারে আমরা যেহেতু এখনো কোয়ান্টাম মেকানিক্সটা সেই রকম ভাবে শিখিনি, তাহলে এই টার্নিং পয়েন্টের বাইরে প্রবাবিলিটি বের করার যে ম্যাথামেটিক্যাল যে ট্রিটমেন্টটা সেটা শেখানো হয়নি। শেখালে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে এই যে সিম্পল হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে গ্রাউন্ড স্টেটে এই সকল ক্লাসিক্যাল টার্নিং পয়েন্টের বাইরে দ্যার ইজ এ 17% প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য পার্টিকেল। অর্থাৎ যেখানে ক্লাসিক্যালি বলা হচ্ছে এই দুটো টার্নিং পয়েন্টের মধ্যেই পার্টিকেলটাকে পাওয়া যাবে, বাইরে পাওয়ার প্রবাবিলিটিটা জিরো, কিন্তু কোয়ান্টাম মেকানিক্স আমায় বলবে যে এর বাইরে 17% প্রবাবিলিটি আছে। এই সংক্রান্ত আরো দু একটা কথাবার্তা বলে নিই। আমরা যেটা দেখবো যে যখন এই কোয়ান্টাম নাম্বারটা আস্তে আস্তে বাড়বে, এটা গ্রাউন্ড স্টেট, এটা ফার্স্ট এক্সাইটেড, সেকেন্ড এক্সাইটেড, থার্ড এক্সাইটেড, তখন আমি যাব তখন দেখবো যে যে ওই বাইরে পাওয়ার প্রবাবিলিটি যেটা যেটা কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং এর জন্য আসছে, সেটা আস্তে 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 কমবে। যখন কোয়ান্টাম নাম্বার প্রচন্ড বেশি হয়ে যাবে, তখন আলটিমেটলি যেটা দেখতে পাওয়া যাবে যে অ্যাকচুয়ালি বাইরে পাওয়ার প্রবাবিলিটি টেন্ডস টু জিরো। তাহলে এই যে ক্লাসিক্যালি বাইরে পাওয়ার প্রবাবিলিটি জিরো হওয়া উচিত ছিল, কোয়ান্টাম মেকানিক্যালি বাইরে পাওয়ার একটা ফাইনাইট প্রবাবিলিটি আছে। তাই বাইরে পাওয়ার প্রবাবিলিটি গ্র্যাজুয়ালি কমতে থাকবে উইথ ইনক্রিজিং কোয়ান্টাম নাম্বার, এবং কোয়ান্টাম নাম্বার যখন টেন্স টু ইনফিনিটি হয়ে যাবে, তখন বাইরে পাওয়ার প্রবাবিলিটি টেন্স টু জিরো হয়ে যাবে। এটা অ্যাকচুয়ালি বোর্স যে করসপন্ডেন্ট প্রিন্সিপাল তার একটা কনসিকুয়েন্সেস। বোর্স করসপন্ডেন্ট প্রিন্সিপাল কি বলে না, বোর্স করসপন্ডেন্ট প্রিন্সিপাল বলে যখন কোয়ান্টাম নাম্বার খুব হাই হয়ে যায়, তখন কোয়ান্টাম মেকানিক্যালি ক্যালকুলেটেড রেজাল্টটা ক্লাসিক্যাল রেজাল্টের সঙ্গে সমান হয়ে যায়। তাহলে এইখানে একটা ইম্পর্টেন্ট অবজারভেশন আমরা দেখতে পেলাম, বা একটা ইম্পর্টেন্ট এক্সাম্পল দেখতে পেলাম, যেখানে কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং এর জন্য দেয়ার ইজ এ ফাইনাইট প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য পার্টিকেল ইভেন আউটসাইড দ্য ক্লাসিক্যাল টার্নিং পয়েন্টস। আর এই যে সিচুয়েশনটা তার কিছু কেমিক্যাল বা ফিজিক্যাল অ্যাপ্লিকেশনস আছে বা তার কনসিকুয়েন্সেস আছে, সেইটা নিয়ে আমরা একটু কথা বলবো। প্রথম যে এক্সাম্পলটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে ইনভার্সন অফ অ্যামোনিয়া। এই যে অ্যামোনিয়া তার একটা এই যদি আমি প্ল্যানার স্ট্রাকচারটাকে কনসিডার করি, যে কখনো কখনো হাইড্রোজেনগুলো নাইট্রোজেনের জাস্ট বাঁ দিকে আছে, কখনো কখনো হাইড্রোজেনগুলো নাইট্রোজেনের ডান দিকে আছে, অর্থাৎ আমব্রেলা ইফেক্টের মতো, যে জাস্ট এই যে স্ট্রাকচারটা এইটা ইনভার্টেড হয়ে এই স্ট্রাকচারটা আমি জাস্ট যেতে পারছি। এটাকে জাস্ট থ্রি ডাইমেনশনাল একটা মডেল, সেই মডেলে জাস্ট এখানে এই ছবিটা দেখা হচ্ছে যে এখানে নাইট্রোজেনটা উপরে আছে, মানে প্লেনের উপরে আছে, আর এখানে নাইট্রোজেনটা প্লেনের নিচে আছে। এবারে কথা হচ্ছে যে যে আমি যদি জাস্ট এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা একটা পোটেনশিয়াল বেরিয়ারে যদি এই জায়গায় থাকে, আর এই স্ট্রাকচার একটা পোটেনশিয়াল এনার্জি সারফেসে এই জায়গায় আছে, অর্থাৎ এইখান থেকে এইখানে যেতে গেলে একটা জাস্ট পোটেনশিয়াল বেরিয়ার ক্রস করে যেতে হবে। দিস ইজ দ্য ডাবল এল পোটেনশিয়াল। ডাবল এল পোটেনশিয়াল, সিমেট্রিক্যাল ডাবল এল, জাস্ট তার দুটো জায়গাতে আমি এই জায়গায় এবং এই জায়গায় এই দুটো মিনিমাতে হচ্ছে যতক্ষণ এই স্টেবল স্ট্রাকচার এবং এই স্টেবল স্ট্রাকচার আছে, এই স্টেবল স্ট্রাকচার থেকে এই স্টেবল স্ট্রাকচারে যেতে গেলে একটা পোটেনশিয়াল বেরিয়ার জাস্ট ক্রস করতে হচ্ছে। আর এই যে বেরিয়ার হাইটটা সেটা বেসিক্যালি 24.2 কিলোজুল পার মোল। আচ্ছা, এবারে সাডেনলি এই পোটেনশিয়াল বেরিয়ারটা কম, কিন্তু আমি যদি টেম্পারেচারটা ইভেন আরো কম করতাম, আরো কম মানে যে পোটেনশিয়াল বেরিয়ার যেটা তার তুলনায় কম, তাহলে কিন্তু জাস্ট এদিকে পার্টিকেলটাকে ট্র্যাক করলে এদিকে যেতে পারতো না। অর্থাৎ
অ্যামোনিয়া তার একটা পার্টিকুলার স্ট্রাকচার আমি কিন্তু পেতে পারতাম, কিন্তু আনফর্চুনেটলি এটা দেখতে পাওয়া গেল ইভেন অ্যাট ভেরি লো টেম্পারেচার একটু সময় যদি দিয়ে দেওয়া হয় তাহলে দেখা যাচ্ছে যে অ্যামোনিয়ার এই যে দুটো স্ট্রাকচার তার একটা ইকুইলিব্রিয়াম মিক্সচার সবসময় আছে, অর্থাৎ কোন একটা পার্টিকুলার ফর্মকে কিন্তু আমি রাখতে পারছি না। এবার কথা হচ্ছে যে যদি আমি টেম্পারেচারটাকে প্রচন্ড কম রেখে কাইনেটিক এনার্জি যে পার্টটা মানে থার্মাল এনার্জি যেটা থার্মাল এনার্জিটা আমি পোটেনশিয়াল বেরিয়ার থেকে ইভেন কমও রাখি, তাহলে তো একটা পার্টিকুলার স্ট্রাকচারকে অর্থাৎ সেই স্ট্রাকচার অথবা এই স্ট্রাকচার তাকে তো আমার আইসোলেট করতে পারা উচিত ছিল, তবু আমি পারলাম না। কেন পারলাম না তার কারণটা হচ্ছে যে অ্যামোনিয়া একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে ক্লাসিক্যালি না গিয়ে সে কিন্তু টানেল করে কিন্তু চলে যেতে পারছে। আর এই টানেল করে যাচ্ছে মানে বেসিক্যালি ফুটো করে যাচ্ছে না উপর দিয়েই যাচ্ছে, এইটা আমরা পরে একটু আলোচনা করবো। অ্যাকচুয়ালি মেকানিজমটা ঠিক অ্যাকচুয়ালি এরকম নয়, দেয়ার ইজ এ কোশ্চেন, এখানে একটা প্রবাবিলিটির ব্যাপার। ক্লাসিক্যালি একটা বল বা একটা পার্টিকেল যে কোন পথ দিয়ে যাচ্ছে এরকম ব্যাপারটা ঠিক নয়। আমাদের দেখতে পাবো যে অ্যাকচুয়ালি এই টানেল করার প্রবাবিলিটিটা এই হাইটের উপরে এবং উইথের উপরে দুটোর উপরে নির্ভর করছে। হাইট যত কম হবে টানেল করার প্রবাবিলিটি তত বেশি হবে, উইথ যত কম হবে টানেল করার প্রবাবিলিটি তত বেশি হবে। ওই জন্য জাস্ট এরকম আমি ভাবে বলতে পারি না যে ওটা অ্যাকচুয়ালি টপকে গেল না অ্যাকচুয়ালি ফুটো করে গেল। এই দুটোরই কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল আছে। আর একটা ইম্পর্টেন্ট রোল যেটা যেটা আমরা যখন কোয়ান্টাম মেকানিক্স পড়বো তার ম্যাথামেটিক্যাল ট্রিটমেন্টগুলো দেখবো তখন দেখবো যে কোনো একটা পার্টিকুলার মাস যত ছোট হয় তার ক্ষেত্রে কিন্তু টানেল করার সম্ভাবনাটা তত বেশি হয়। মানে তাহলে যেটা দাঁড়াবে যে টানেল করার প্রবাবিলিটি তিনটে জিনিসের উপর নির্ভর করে। হাইট যত কম টানেল করার প্রবাবিলিটি তত বেশি, উইথ যত কম, এই যে উইথ যত কম তার টানেল করার প্রবাবিলিটি তত বেশি, আর যে পার্টিকেলটা টানেল করবে তার মাস যত কম সে যত ছোট পার্টিকেল হবে তার টানেল করার প্রবাবিলিটি তত বেশি। আর এখানে একটা কথা বলে নিই যে ফসফিনের ক্ষেত্রে ঠিক সিমিলার সিচুয়েশন হতে পারতো, কিন্তু ফসফিনের ক্ষেত্রে একটা পার্টিকুলার ফর্মকে আইসোলেট করে ফেলা সম্ভব হচ্ছে। তার কারণটা হচ্ছে এই পোটেনশিয়াল বেরিয়ারটা কিন্তু অ্যামোনিয়ার তুলনায় অনেক অনেক বেশি। অ্যামোনিয়ার ক্ষেত্রে পোটেনশিয়াল এনার্জি বেরিয়ার যেখানে 24.2 কিলোজুল পার মোল, ফসফিনের ক্ষেত্রে সেই এনার্জি বেরিয়ারটা 132 কিলোজুল পার মোল। তাহলে আমরা জাস্ট টানেলিং এই ফেনোমেনন থেকে মোটামুটি বুঝতে পারছি কেন অ্যামোনিয়া কোন একটা পার্টিকুলার ফর্মকে ইনভার্টেড স্ট্রাকচারকে আমি জাস্ট আইসোলেট করতে পারছি না, হয়রাজ ফসফিনের ক্ষেত্রে কোন একটা পার্টিকুলার ফর্মকে কিন্তু আইসোলেট করতে পারা যাচ্ছে। আচ্ছা, এই যে কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং তার যে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, তার অ্যাকচুয়ালি মানে ইম্পর্টেন্সটা লুকিয়ে আছে। জাস্ট আমরা দেখব যে বেশ কিছু রিয়াকশন, সেটা ফিজিক্যাল রিয়াকশন হতে পারে বা কেমিক্যাল কোনো একটা প্রসেস হতে পারে, হ্যাঁ, তার জন্যে রিয়াকশন রেটটা অ্যাবনর্মালি হাই। মানে বেসিক্যালি ব্যাপারটা এইভাবে বোঝা যাক যে ধরা যাক যে একটা রিয়াক্ট্যান্ট থেকে একটা প্রোডাক্টে যেতে গেলে একটা অ্যাক্টিভেশন বেরিয়ার ক্রস করতে হচ্ছে। তাহলে এই যে অ্যাক্টিভেশন বেরিয়ার ক্রস করে যাওয়া যেটা বেসিক্যালি আমি ক্লাসিক্যাল পাথ বলছি, তাহলে এই এনার্জি বেরিয়ারটা সামহাও যদি আমার যে কাইনেটিক এনার্জি যেটা আমি দিচ্ছি বা থার্মাল এনার্জি যেটা দিচ্ছি তার তুলনায় বেশি হয়ে গেছে, তাহলে কিন্তু রিয়াকশন রেটটা ভীষণ কম হয়ে যাওয়ার কথা। বা আমি আরএনএস টাইপের যে ইকুয়েশন সেই ইকুয়েশন থেকে অ্যাকচুয়ালি টানের রেটটা যা হওয়া উচিত রিয়াকশন রেটটা কিন্তু অ্যাকচুয়ালি তার তুলনায় অনেক 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 বেশি হয়ে যায়। এটা কেন হচ্ছে? যার পিছনে কিন্তু লুকিয়ে আছে কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিংটা। পার্টিকুলারলি যখন লো টেম্পারেচার যেখানে ক্লাসিক্যাল পাথটা ফরবিটেন হয়ে গেল, অর্থাৎ টপকে যাওয়া যেটাকে আমি বলছি, এই উপর দিয়ে যাওয়া তার সময়টা যখন কমে যাচ্ছে তখনও যে একটা ফাইনাইট রিয়াকশন রেট দেখতে পাওয়া যাচ্ছে, দিস ইজ ডিউ টু কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং। যখন আমরা প্রোটন ট্রান্সফার যেটা প্রসেস আমরা দেখেছি, প্রোটন ট্রান্সফার প্রসেসগুলোর ক্ষেত্রে যে অ্যাবনর্মালি হাই রিয়াকশন রেট দেখতে পাওয়া যায় সেটা ডিউ টু কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং। কারণ আমরা অলরেডি বললাম যে যদি সাইজ যত ছোট হবে টানেল করার সম্ভাবনা তত বেশি দেখতে পাওয়া যাবে। যেমন আমরা অ্যাবনর্মালি হাই আয়নিক কন্ডাক্টেন্স অফ এইচ প্লাস, মানে অ্যাকোয়াস মিডিয়ামে এইচ প্লাস এবং ওইচ মাইনাস যে অ্যাবনর্মালি হাই আয়নিক কন্ডাক্টেন্স দেখায়, এই যে অ্যাবনর্মালি হাই আয়নিক কন্ডাক্টর বা অ্যাবনর্মালি হাই আয়নিক মোবিলিটি যেটা দেখাচ্ছে, যেটাকে অ্যাকচুয়ালি 1806 সালে বিজ্ঞানী গ্রথাস মেকানিজম বা প্রোটন জাম্প মেকানিজম দিয়ে এক্সপ্লেন করেছিলেন। পরবর্তীকালে দেখতে পাওয়া গেল যে প্রোটন জাম্প যে মেকানিজম বা গ্রথাস মেকানিজম তার কিন্তু একটা পার্ট ইজ ডিউ টু কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং। এই কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং এর জন্যই কিন্তু প্রোটনটা ভীষণ হায়ার স্পিডে মুভ করতে পারে, যেটা বেসিক্যালি অ্যাবনর্মালি হাই আয়নিক কন্ডাক্টেন্স অফ এইচ প্লাস ও এইচ মাইনাসের জন্য রেসপন্সিবল। এছাড়া কিটোএনাল টটোমারিজমে এইচ প্লাস ট্রান্সফারের গল্প থাকবে। এছাড়া প্রাইমারি কাইনেটিক আইসোটোপ এফেক্ট ও কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে।
আর প্রাইমারি কাইনেটিক আইসোটোপ এফেক্টে কি হয় না, যদি রেট ডিটারমিনিং স্টেপে সিএইচ বা সিডি বন্ড ভাঙে, তখন দেখতে পাওয়া যায় যে সিএইচ বন্ড ভাঙলে রিয়াকশনের রেট যা হবে, সিডি বন্ড ভাঙলে কিন্তু রিয়াকশনের রেটটা অনেক কমে যাবে। এবং রেট কনস্ট্যান্টের ভ্যালুটা কেএইচ বাই কেডি, এই যে রেশিওটা, সেই রেশিওটি 6 থেকে 7 পর্যন্ত হতে পারে। আচ্ছা, এবারে এটা কেন হয় তার দু রকমের এক্সপ্লেনেশন আছে। একটা হচ্ছে যে সিএইচ এর তুলনায় সিডি বন্ড হচ্ছে স্ট্রঙ্গার, এর সিডি বন্ড ভাঙাটা হচ্ছে অনেক কঠিন। আচ্ছা, সিডি বন্ড কেন স্ট্রঙ্গার তার যে অ্যাকচুয়ালি এক্সপ্লেনেশনটা, সেটা এইরকম ভাবে বলা যেতে পারে। সেটা যদি মোর্স পোটেনশিয়াল থেকে জাস্ট 0 পয়েন্ট কারেক্টের বন্ড ডিসোসিয়েশন এনার্জি বা স্পেকট্রোস্কোপিক বন্ড ডিসোসিয়েশন এনার্জি বের করি, সেখানে 0 পয়েন্ট এনার্জি একটা ইম্পর্টেন্ট রোল আছে। 0 পয়েন্ট এনার্জি একটা হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে হাফ এইচ কস, হারমোনিক অসিলেটর মানে অ্যাকচুয়ালি গাউনস্টারটা সিম্পল হারমোনিক অসিলেটর টাইপের হবে, যার ক্ষেত্রে 0 পয়েন্ট এনার্জিটা হাফ এইচ কস ওমেগা এই অর্ডারে, যেখানে ওমেগা হচ্ছে √k/μ। সিডি বন্ড তার রিডিউস মাস বেশি হয়ে যাওয়ার জন্য 0 পয়েন্ট এনার্জিটা কম, আর 0 পয়েন্ট এনার্জি যখন কম হয়ে যাচ্ছে, তাহলে অ্যাকচুয়ালি যে কন্টিনিউয়াম থেকে 0 পয়েন্ট এনার্জি এই যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা সিডি বন্ডের ক্ষেত্রে বেশি হয়ে যাবে দেন দ্য সিএইচ বন্ড, এবং কনসিকুয়েন্টলি সিডি বন্ড হচ্ছে স্ট্রঙ্গার হয়ে যাচ্ছে। আর যে বন্ডটা ভাঙা কঠিন তার ক্ষেত্রে রিঅ্যাকশনের রেটটা তত কম হবে। আরেকটা পসিবল এক্সপ্লেনেশন, সেটা হচ্ছে এই, যেহেতু এটা একটা রেট প্রসেস যেখানে সিএইচ বন্ড ভাঙবে না সিডি বন্ড ভাঙবে, হাইড্রোজেন তার যেহেতু মাস কম, তার ক্ষেত্রে টানেল করার প্রবাবিলিটি যেহেতু বেশি, সেই জন্য সিএইচ বন্ড থাকলে বা সিএইচ বন্ড ভাঙলে তার যে করসপন্ডিং রেটটা অনেক অনেক বেশি হবে দেন দ্য সিডি বন্ড ভাঙা। এবং এটা বেসিক্যালি প্রাইমারি কাইনেটিক আইসোটোপ এফেক্টের জন্য রেসপন্সিবল হচ্ছে। অর্থাৎ কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং দিয়েও কিন্তু আমি প্রাইমারি কাইনেটিক আইসোটোপ এফেক্টে সিএইচ কেএইচ বাই কেডি এই রেশিওটাকে এক্সটেন্ড করতে পারি। আর একটা ভীষণ ইম্পর্টেন্ট ফেনোমেনন যেখানে কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে, সেটা হচ্ছে আলফা ডিকে। আলফা ডিকের ক্ষেত্রে যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে এই যে আলফা পার্টিকেল যেটা রেডিও অ্যাক্টিভ কোনো একটা ফিশন বা রেডিও অ্যাক্টিভ রিয়াকশনের ক্ষেত্রে নিউক্লিয়াস থেকে বেরোচ্ছে, সেই আলফা পার্টিকেলের এনার্জিটা অ্যাভারেজ নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জির তুলনায় কম, স্টিল আলফা ডিকে হচ্ছে। এই ফেনোমেননটা 1928 সালে বিজ্ঞানী জর্জ গ্যামো এই কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং এর থ্রু দিয়ে জাস্ট এক্সটেন্ড করলেন। একটা নিউক্লিয়ার পোটেনশিয়াল যেটা বেসিক্যালি একটা ইউকাবা পোটেনশিয়াল টাইপের আর কি, তাহলে এইটা হচ্ছে অ্যাভারেজ নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি, এইটা দিয়ে বোঝানো হচ্ছে পোটেনশিয়াল বেরিয়ারটা বা পোটেনশিয়াল ডেপথটাকে, ওয়েলটাকে দিয়ে। এবারে এইখানে যে আলফা পার্টিকেলটা আছে, সেই আলফা পার্টিকেলের এনার্জিটা এই যে হাইট তার তুলনায় অ্যাকচুয়ালি নিচে আছে। এনার্জিটা যদি আমি এটা ভাবি, তাহলে পার্টিকেলটাকে আলফা পার্টিকেলের নিউক্লিয়াসের বাইরে পাওয়ার কথা নয়, কিন্তু still there is a finite probability of finding the alpha particle outside the nucleus. This is due to quantum mechanical tunneling. আর এই কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং এর যে টেকনোলজিক্যাল অ্যাপ্লিকেশন, সেটা হচ্ছে স্ক্যানিং টানেলিং মাইক্রোস্কোপের ক্ষেত্রে হয়। এই স্ক্যানিং টানেলিং মাইক্রোস্কোপের যে প্রিন্সিপাল, সেই প্রিন্সিপালটা পুরোটাই দাঁড়িয়ে আছে কিন্তু কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং এর উপরে, যা দিয়ে বেসিক্যালি কোনো একটা সারফেসের মর্ফোলজি বা সারফেসের ইউনিফর্মিটি এটাকে এক্সটেন্ড করা হয়। এবং এই এসটিএম ডেভেলপ করার জন্য 1981-এ বিজ্ঞানী গার্ড বিনিং এবং হেনরিক রুডার তারা নোবেল প্রাইজ পেয়েছে। 1928 সালেই নোবেল প্রাইজ পেয়েছে। নেক্সট যে ফেনোমেননটা আমরা আসবো বা নেক্সট যে কনসেপ্টটা নিয়ে আমরা আলোচনা করবো, সেটা হচ্ছে এনার্জি টাইম আনসার্টেনটি প্রিন্সিপাল। আমরা এই যে আনসার্টেনটি প্রিন্সিপালে যে 3টে লেকচার, তার লেকচার 1-এ অর্থাৎ পার্ট এতে পজিশন মোমেন্টাম আনসার্টেনটির সঙ্গে সঙ্গে কিন্তু এনার্জি টাইম আনসার্টেনটি নিয়ে কথা বলেছিলাম, এবং এনার্জি টাইম আনসার্টেনটি কিভাবে আসছে তার জেনেসিসটা, সেটা নিয়ে কিছু কথা হয়েছে। এই এনার্জি টাইম আনসার্টেনটি প্রিন্সিপালের যে ভীষণ যে ডিপ অ্যাপ্লিকেশন বা কনসিকুয়েন্স, সেটা হচ্ছে ব্রডেনিং এর ক্ষেত্রে। যেটা দেখতে পাওয়া যায় যে কোন একটা পার্টিকুলার স্পেকট্রাল লাইন আমরা যখন দেখি, সেই স্পেকট্রাল লাইনটা যতটাই শার্প আমি ভাবি না কেন, তার মধ্যে কিন্তু একটা মিনিমাম উইথ থাকেই। এই উইথটা কেন এলো তার যখন কারণ খোঁজা যাচ্ছে, কারণ বেসিক্যালি 3টে জায়গা থেকে আসতে পারে। একটা হচ্ছে কলিশনাল ব্রডেনিং, একটা হচ্ছে ডবলার ব্রডেনিং, আর একটা হচ্ছে ব্রডেনিং ডিউ টু হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল। এবার আমরা কলিশনাল এবং ডবলার ব্রডেনিংটা প্রথমে জাস্ট অল্প অল্প করে আলোচনা করবো, আমাদের মূল আলোচনাটা হবে আনসার্টেনটি ব্রডেনিং। আচ্ছা, কলিশনাল ব্রডেনিংটা কি? কলিশনাল ব্রডেনিং এর আরেকটা নাম হচ্ছে প্রেসার ব্রডেনিং। পার্টিকুলার লিকুইড স্টেটে বা কোনো একটা গ্যাসিয়াস স্টেট যেখানে প্রেসারটা প্রচন্ড হাই, তখন যেটা দেখতে পাওয়া যায় যে মলিকুলগুলো নিজেদের মধ্যে বা সলভেন্টের সঙ্গে ধাক্কাধাক্কি করছে। ধাক্কাধাক্কি করার জন্য কোনো একটা পার্টিকুলার লেভেলে এনার্জিটা ফ্লাকচুয়েট করে যাচ্ছে।
এবার আমরা জানি যে রেজোনেন্স ট্রানজিশনের জন্য দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপ, সেটাকে আমি এইচ নিউর সঙ্গে সমান করব, সেই মতো করে ট্রানজিশনটা ঘটবে। এবারে মলিকুলগুলো ধাক্কাধাক্কি হওয়ার জন্য কিন্তু এনার্জির লেভেলটাই হচ্ছে ফ্লাকচুয়েট করে, তাহলে করেসপন্ডিংলি যে ফ্রিকোয়েন্সিতে ট্রানজিশনটা ঘটবে সেটা ফ্লাকচুয়েট করবে এবং সেখান থেকে একটা ব্রডেনিং আসবে। এবং এই ব্রডেনিংটা দেখতে পাওয়া যাচ্ছে যখন প্রেশার বা ডেনসিটি যখন বাড়ছে তখন বেশি হয়, টেম্পারেচার বাড়ে তখন বেশি হয়। তাহলে এই যে কলিশনাল বা প্রেশার ব্রডেনিংটা, যেমন এই এক্সাম্পল আমি পরিষ্কার দেখতে পাচ্ছি, এই ছবিতে দেখতে পাচ্ছি যে প্রেশার যখন কম তখন স্পেকট্রাটা সাফিসিয়েন্টলি শার্প হচ্ছে, প্রেশার যখন বেশি হয়ে যাচ্ছে স্পেকট্রাটা অনেক বেশি ব্রড হয়ে যাচ্ছে, যেহেতু প্রেশার বাড়ালে এই ব্রডেনিংটা বাড়ে, সেই জন্য এটাকে অনেক সময় প্রেশার ব্রডেনিংও বলে। এবং এই ব্রডেনিং এর জন্য যে লাইন শেপ যেটা, সেটা লরেঞ্জিয়ান নেচার হয় এবং সেটা তার সঙ্গে একটা অ্যাসোসিয়েটেড শিপ থাকতে পারে। আর এবার কথা হচ্ছে তাহলে এই যে কলিশনাল ব্রডেনিং হওয়ার জন্য কলিশন হওয়া দরকার, আমি কিন্তু কলিশনটা অনেকটা বন্ধ করে দিতে পারি। কলিশনটা লিকুইড ফেজে কলিশনটা থাকবেই, কলিশনটাকে বন্ধ করার জন্য যেটা আমি করতে পারি যে টোটাল সিচুয়েশনটা আমি গ্যাস ফেজে নিয়ে চলে গেলাম। আচ্ছা, গ্যাস ফেজে নিয়ে চলে গেলে গ্যাস মলিকুলগুলো যেহেতু সাফিসিয়েন্টলি দূরে দূরে থাকে এবং তার সঙ্গে যদি প্রেশারটা বেশ কম রেখে দেওয়া হয়, তাহলে কলিশনাল ব্রডেনিংটা অনেকটা কমে যাবে, কিন্তু তখন আরেকটা ব্রডেনিং এসে হাজির হবে, সেটা বেসিক্যালি ডবলার ব্রডেনিং। ডবলার ব্রডেনিংটা যে সাউন্ডের ডবলার এফেক্টের সঙ্গে কম্পেয়ার করা যেতে পারে। যদি এমন হয় যে একটা শব্দের সোর্স আছে এবং একজন শ্রোতা আছে, তা সোর্স এবং শ্রোতা তারা যদি একে অপরের দিকে এগিয়ে আসে তাহলে ফ্রিকোয়েন্সিটা সে বেশি শুনবে, আর একে অপরের দূরে যদি চলে যায় তাহলে কিন্তু ফ্রিকোয়েন্সিটা কম শুনবে। লাইটের ক্ষেত্রে ঠিক একই রকমের সিচুয়েশন, যেটা হতে পারে যে অ্যাজ ইফ কোন একটা লাইট সি স্পিডে কোন একটা ডিরেকশনে আসছে, এবার মলিকুলটা যদি এই লাইটের দিকে যায় তাহলে রিলেটিভ ভেলোসিটি বেড়ে গেলে তখন ফ্রিকোয়েন্সি সে বেশি দেখবে। অন দ্য আদার হ্যান্ড যখন মলিকুলটা অন্যদিকে মুভ করবে, অর্থাৎ লাইট যেদিকে আসছে তার উল্টো দিকে যখন মুভ করবে তখন সে ফ্রিকোয়েন্সিটা কম দেখবে। তাহলে এইখান থেকে একটা ব্রডেনিং আসতে পারে, যেটা বেসিক্যালি ডবলার ব্রডেনিং। ডবলার ব্রডেনিং সেটা দেখতে পাওয়া যায়, এটা গাউসিয়ান ইন নেচার হয়। তাহলে কলিশনাল ব্রডেনিংটা লরেঞ্জিয়ান নেচারে আর ডবলার ব্রডেনিংটা গাউসিয়ান নেচারে, যেটা অ্যাপারেন্টলি একই রকমের দেখতে, কিন্তু দুটো ছবি যদি একসাথে আঁকা হয় তাহলে পরিষ্কার দেখতে পাবে যে রেড যে লাইনটা, যেখানে বেসিক্যালি পিক থেকে হয় কুইকলি এটা জিরোর দিকে যাচ্ছে, সেটা বেসিক্যালি গাউসিয়ান, আর যেটা অনেকটা স্লোলি জিরোর দিকে যাচ্ছে সেটা বেসিক্যালি লরেঞ্জিয়ান। আচ্ছা, এই কলিশনাল ব্রডেনিং এবং ডবলার ব্রডেনিং এই যে জিনিসগুলো মলিকুলার স্পেকট্রোস্কোপি যখন আমি পড়বো সেখানে খুব ডিটেল আলোচনা করব। এখানে আমি আনসার্টেনটি ব্রডেনিং এ যাওয়ার জন্য তার আগে কলিশনাল বা ডবলার ব্রডেনিং নিয়ে দু চারটে কথাবার্তা বললাম। আর এবারে আমি হয়তো কোনো কারণে একটা শার্প স্পেকট্রা চাইছি, শার্প স্পেকট্রা পেলে সবসময় তো খুব ভালোই হয়, ব্রড না হলেই ভালো স্পেকট্রা। তাহলে শার্প স্পেকট্রা যদি পেতে চাই তাহলে আমাকে কলিশনাল ব্রডেনিং অ্যাজ ওয়েল অ্যাজ ডবলার ব্রডেনিং দুটোকেই জাস্ট কমাতে হবে। দুটোকে কি করে কমাতে পারি, যে কোন একটা পার্টিকুলার মলিকুলকে যদি আমি আইসোলেটেড গ্যাসিয়াস অবস্থায় নিতে পারি, সেটা করা যেতে পারে লেজার ট্র্যাপিং বা ইত্যাদি করে করা যেতে পারে। কোন একটা পার্টিকুলার মলিকুলকে সিঙ্গেল অবস্থায় নিয়ে ছদিক থেকে সেটা লেজার বিম দিয়ে যদি ট্র্যাপ করে দেওয়া হয়, সে কলিশন করছে না, সেখানে কলিশনাল ব্রডেনিংটা জিরো হয়ে যাচ্ছে, আর মলিকুলটাকে আমি মুভ যেহেতু করতে দিচ্ছি না, নড়তে যেহেতু দিচ্ছি না, তাহলে ডবলার ব্রডেনিংও টেন্ডস টু জিরো হয়ে যাবে। সেই পার্টিকুলার কেসে আমি অ্যাবসলিউটলি শার্প স্পেকট্রাল লাইন পাওয়া উচিত ছিল, কিন্তু দেখা যাচ্ছে স্টিল দ্যার ইজ এ মিনিমাম উইথ অফ দ্য স্পেকট্রাল লাইন, যেটাকে বলছে ন্যাচারাল উইথ, এবং এই ন্যাচারাল উইথটা আসছে কিন্তু ডিউ টু আনসার্টেনটি প্রিন্সিপাল। আর এনার্জি টাইম আনসার্টেনটি প্রিন্সিপাল বলে ডেল্টা টি গ্রেটার ইকুয়াল টু এইচ কস বাই টু। তাহলে এখান থেকে ডেল্টা ই ইজ অফ দ্য অর্ডার অফ এইচ ওভার 4 পাই টাও, এইচ কসের জায়গায় এইচ ওভার 2 পাই বসিয়ে দিলাম, সেখান থেকে ডেল্টা ইজ অফ দ্য অর্ডার অফ এইচ ওভার 4 পাই টাও। এই যে টাও যে পার্টটা, হ্যাঁ, যেটা আনসার্টেনটি, ডেল্টা টি যে পার্টটা যেটা আনসার্টেনটি টাইম, সেইটাকে আমি জাস্ট টাও এটা দিয়ে রিপ্লেস করেছি। এই টাওটা হচ্ছে অ্যাভারেজ লাইফ টাইম অফ এ পার্টিকুলার কোয়ান্টাম স্টেট। এটা আমরা পার্ট এতে, অর্থাৎ হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপালে যে লেকচার তার পার্ট এতে এটা নিয়ে খুব ডিটেলে আলোচনা করেছি। তার মানে এটা দাঁড়াচ্ছে যে কোনো একটা পার্টিকুলার এনার্জি লেভেল, সেই এনার্জি লেভেলটা কিন্তু প্রিসাইজ না, সেই এনার্জি লেভেলের যদি অ্যাভারেজ একটা লাইফ টাইম টাও হয় তার সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল হচ্ছে একটা পার্টিকুলার এনার্জি লেভেলের উইথটা। তাহলে এই যে ছবিতে আমি যেটা দেখতে পাচ্ছি, ধরা যাক একটা এমএস স্টেট থেকে এনএস স্টেটে আমি একটা ট্রানজিশন দেখাবো। এই এমএস স্টেটের এনার্জিটা কিন্তু প্রিসাইজ না, তার মধ্যে একটা উইথ আছে, বা এনএস স্টেটের এনার্জিটাও প্রিসাইজ না, তার মধ্যে একটা উইথ আছে। এবার পরিষ্কার ব্যাপার হচ্ছে যে এই এম এস স্টেটের উপর থেকে এন এস স্টেটের নিচে ট্রানজিশনটা করলে যা এনার্জি গ্যাপ, আবার এম এস স্টেটের নিচ থেকে এন এস স্টেটের উপর পর্যন্ত ট্রানজিশন করলে কিন্তু অন্য এনার্জি গ্যাপ। তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে যদি আমি এম এস স্টেট থেকে এন এস স্টেটের ট্রানজিশনটা ঘটাচ্ছি তখন কিন্তু একটা সিঙ্গেল ফ্রিকোয়েন্সি হলে হবে না, সিঙ্গেল ফ্রিকোয়েন্সিতেই ট্রানজিশনটা ঘটবে সেরকম নয়, একটা দেয়ার শুড বি এ রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সি যেখানে কিন্তু ট্রানজিশনটা হতে পারে। তার মানে কি দাঁড়ায়,
তাহলে কি দাঁড়াচ্ছে যে এনার্জি টাইম আনসার্টেনিটি প্রিন্সিপাল থাকার জন্য কোনো একটা পার্টিকুলার এনার্জি লেভেল তার যদি একটা ফাইনাইট লাইফ টাইম থাকে তাহলে একটা পার্টিকুলার লেভেল তার এনার্জি একটা উইথ থাকবে এবং তার মতো করে স্পেকট্রাল লাইনের মধ্যেও কিন্তু একটা উইথ দেখতে পাওয়া যাবে। আচ্ছা, আমি যদি এই ট্রানজিশন ফ্রিকোয়েন্সিটা নিউ বলি তাহলে ট্রানজিশন ফ্রিকোয়েন্সিটা কি হবে? এপসাইলন এন মাইনাস এপসাইলন এম বাই এইচ, অর্থাৎ এন এর লেভেলের এনার্জি মাইনাস এম এস লেভেলের এনার্জি, এই যে এনার্জি গ্যাপটাকে যে এইচ দিয়ে ভাগ করবো। আচ্ছা, এবার এনএস লেভেলের এনার্জি গ্যাপটা জাস্ট যদি কোনো উইথ না থাকতো তাহলে যা হতো সেইটা, তার সঙ্গে আমি জাস্ট যেহেতু এই পার্টিকুলার লেভেলের উইথটা এইচ ওভার 4 পাই টাও ছিল, এবার আমি যদি এই মাঝখানটাকে জাস্ট রেফারেন্স ধরি, মাঝখান রেফারেন্সের রেসপেক্টে অর্ধেকটা বেশি হতে পারে, অর্ধেকটা কম হতে পারে। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই যে টোটাল উইথটা যদি এইচ ওভার 4 পাই টাও এন হয়, তাহলে মিড পয়েন্টে যদি আমি ভাবতাম যে অ্যাকচুয়ালি প্রিসাইজ এনার্জি লেভেলটা ছিল তার তুলনায় জাস্ট ওই এইচ ওভার 8 পাই টাও এম উপরে থাকতে পারে বা 8 পাই টাও এম নিচে থাকতে পারে। সেই মতো করে আমি জাস্ট ফ্রিকোয়েন্সি অফ ট্রানজিশনটাকে জাস্ট এইভাবে লিখছি, এপসাইলন এন মাইনাস এপসাইলন এম বাই এইচ, এপসাইলন এনটা হচ্ছে এপসাইলন এন জিরো প্লাস মাইনাস এইচ ওভার 8 পাই টাও এন। তাহলে এই এইচ ওভার 4 পাই টাও এন এর বদলে 8 পাই টাও এন করলাম, কারণ এই লেভেল থেকে ওটা বেশি হতে পারে অথবা কম হতে পারে। মিড পয়েন্টটাকে আমি জাস্ট বেসিক্যালি রেফারেন্স করছি। ঠিক একই রকম ভাবে এম এস লেভেলের এনার্জিটা একই রকম ভাবে এপসাইলন এম জিরো প্লাস মাইনাস এইচ ওভার 8 পাই টাও এন। আর এবারে এপসাইলন এন জিরো মাইনাস এপসাইলন এম জিরো বাই এইচ, এইটা যদি আমি করে দিই তাহলে এইটা হচ্ছে দিয়ে দিচ্ছে যে যদি কোনো এরকম উইথ না থাকতো, অর্থাৎ এনার্জির আনসার্টেনিটি যদি না থাকতো, তাহলে ফ্রিকোয়েন্সি কেটে হলো ক্ষেত্রে নিউ জিরো, তার সঙ্গে একটা অ্যাডিশনাল টার্ম চলে এলো, সেটা হচ্ছে প্লাস মাইনাস এই 1/8 পাই 1/টাউ এন মাইনাস 1/টাউ এম। তাহলে অ্যাকচুয়ালি কি হচ্ছে না, যে ফ্রিকোয়েন্সিতে ট্রানজিশনটা করছিল অ্যাকচুয়ালি ফ্রিকোয়েন্সিটা তার তুলনায় এই 1/8 পাই 1/টাউ এর মাইনাস 1/টাউ এম বেশি হতে পারে, আবার 1/8 পাই 1/টাউ এন মাইনাস 1/টাউ এম কমও হতে পারে। তার মানে অ্যাকচুয়ালি আনসার্টেনিটির জন্য যে উইথটা সেটা অ্যাকচুয়ালি জাস্ট ডান দিক বাঁ দিকে যোগ করে নিলে যেটা দাঁড়াবে 1/4 পাই 1/টাউ এন মাইনাস 1/টাউ এম। তার মানে এইখান থেকে আমি আনসার্টেনটি জন্য যে উইথ বা ন্যাচারাল উইথটাকে দেখতে পাচ্ছি। আচ্ছা, এবারে একটা স্পেশাল কেসে যদি ট্রানজিশনটা গ্রাউন্ড স্টেট থেকে করা হয়, তাহলে গ্রাউন্ড স্টেটের জানি গ্রাউন্ড স্টেটই পার্টিকেলটা কিন্তু সবসময় থাকতে চায়, তাই অ্যাভারেজ লাইফ টাইম অফ দ্য গ্রাউন্ড স্টেট সেটাকে আমি জাস্ট ইনফিনিটি ভাবতে পারি। তাই যদি ইনফিনিটি ভাবি তার টাও এম যদি ইনফিনিটি হয়ে যায়, 1/টাউ এমটা যখন জিরো হয়ে যাবে, তখন যে উইথটা ডেল্টা নিউ সেটা হয়ে যাবে 1/4 পাই টাউ এন। তার মানে পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে গ্রাউন্ড স্টেট থেকে ট্রানজিশন হওয়ার জন্য আনসার্টেন উইথ বা ন্যাচারাল উইথটা সেটা ওই লেভেলের এনার্জি লেভেল, ওই লেভেলের যে অ্যাভারেজ লাইফ টাইম তার সঙ্গে ইনভার্সলি proportional. তাহলে it is clear that shorter the average lifetime of an excited state, broader is the spectral line. আচ্ছা, এবারে এনএমআর এর ক্ষেত্রে যেটা দেখতে পাওয়া যায়, এনএমআর খুব স্লো মোশন। তাহলে এনএমআর যদি স্লো হয় তাহলে মানে অ্যাভারেজ লাইফ টাইমটা অনেক অনেক বেশি, তার ক্ষেত্রে ডেল্টা নিউটা অনেক অনেক কম হবে। সেখানে এনএমআর এর ক্ষেত্রে কিন্তু আমি স্পেকট্রাল লাইনটা খুব শার্প দেখতে পাবো। আর ইউভি ভিজিবল স্পেক্ট্রা যখন আমি দেখি ইলেকট্রনিক মোশনের সঙ্গে অ্যাসোসিয়েটেড কোনো একটা ইলেকট্রনিক স্টেটের অ্যাভারেজ লাইফ টাইম বেশ কম, তো অ্যাভারেজ লাইফ টাইম যখন কম হয়ে যাবে তখন ডেল্টা নিউ যে অ্যাবসলিউট উইথটা সেটা কিন্তু অনেকটা বেশি হয়ে যাবে, যদি ইউভি ভিজিবল স্পেক্ট্রা কিন্তু অনেকটা ব্রড হয়ে যায়। আচ্ছা, এখানে একটা জিনিস বলি যে এই অ্যাবসলিউট উইথটা বেশি বা কম তার থেকে বেশি ইম্পর্টেন্ট কিন্তু অনেক সময় রিলেটিভ উইথ হয়। এনএমআর এর ক্ষেত্রে অ্যাবসলিউট উইথটা সার্টেনলি কম, কিন্তু রিলেটিভ উইথটা অনেক অনেক বেশি হয়ে যাবে। হয়তো ইউভি ভিজিবল স্পেক্ট্রার ক্ষেত্রে অ্যাবসলিউট উইথটা হচ্ছে অনেকটা বেশি, কিন্তু রিলেটিভ উইথটা কিন্তু অনেক অনেক কম হয়ে যাবে। রিলেটিভ উইথটা যদি বেশ কম হয় তাহলে বিভিন্ন যে সিগন্যালগুলোকে আমি প্রপারলি দেখতে পাবো, হয়রাজ যদি রিলেটিভ উইথটা অনেকটা বেশি হয়ে যায় তখন অ্যাকচুয়ালি পিকগুলো ওভারল্যাপ করে যাবে, ওভারল্যাপ করে যাওয়ার জন্য কিন্তু অ্যাকচুয়ালি পজিশনটা খুঁজে পাওয়া খুব অসুবিধা হবে। তাহলে এই যে ডিটেলিং জায়গাগুলো কিন্তু আমরা পরে আলোচনা করব, আমাদের যে মলিকুলার স্পেকট্রোস্কোপি অ্যাটমিক স্পেকট্রোস্কোপি যখন বলবো সেখানে খুব ডিটেল আলোচনা করতে হবে। আর এখানে আর একটা কথা যেটা বলে নিই, যে যেটা আমরা দেখেছিলাম যে যখন প্রেসার বর্ডেনিং বা কলিশনাল বর্ডেনিং হচ্ছিল তখন যে স্পেকট্রাল যে লাইনটা তা সেটা লরেঞ্জিয়ান ছিল এবং সেখানে একটা শিফটিং থাকতে পারে, হয়রাজ যখন ডপলার বর্ডেনিং হয়েছিল সেটা গাউসিয়ান ছিল। আর এই এর যে বর্ডেনিংটা আনসার্টেনটির জন্য যে বর্ডেনিংটা, সেই বর্ডেনিং এফেক্ট রেজাল্টস ইন an unshifted Lorentzian profile. The natural broadening can be experimentally altered only to the extent that decay rates can be artificially suppressed or enhanced. Actually যেটা বলা হচ্ছে যে আমি যদি ন্যাচারাল উইথটাকে কোনো রকম ভাবে কন্ট্রোল করতে চাই, ন্যাচারাল উইথটাকে কন্ট্রোল করতে হবে বা আনসারেন্ট উইথটাকে কন্ট্রোল করতে গেলে আমাকে লাইফ টাইমটাকে চেঞ্জ করতে হবে।
অর্থাৎ আমি যদি কোনো রকমভাবে কোনো একটা পার্টিকুলার স্টেটকে মোর স্টেবল বা কম স্টেবল করতে পারি, অর্থাৎ তার অ্যাভারেজ লাইফ টাইমটাকে যদি বাড়াতে পারি বা কমাতে পারি, তখনই কেবলমাত্র এই উইথটাকে কন্ট্রোল করতে পারা যাবে। কলিশনাল উইথ বা ডবলার উইথ যেটা, সেগুলোকে কন্ট্রোল করা এক্সটার্নালি অনেক সহজ, কিন্তু আনসার্টেনটি উইথটাকে কন্ট্রোল করা অনেক কঠিন। আনসার্টেনটি উইথটাকে কন্ট্রোল করা যেতে পারে তখনই যদি আমি কোনো রকমভাবে ডোপিং বা হ্যানা ত্যানা ইত্যাদি ইত্যাদি করে একটা পার্টিকুলার কোয়ান্টাম স্টেটকে মোর স্টেবল বা লেস স্টেবল করতে পারি, বা ডিকে রেটটাকে কোনো রকম ভাবে বাড়াতে পারি বা কমাতে পারি। এবারে আমরা কতগুলো ভীষণ ইম্পর্টেন্ট কনসিকোয়েন্সেস পড়ব, যে কনসিকোয়েন্স গুলো অ্যাকচুয়ালি আমরা অনেক আগে থেকেই জানি বা আগে থেকেই পড়েছি। প্রথম যে জিনিসটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রন থাকতে পারে কি পারে না। আমাদের যে এক্সপিরিয়েন্স, সেখানে আমরা দেখেছি যে না, নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং নিউট্রন থাকে, ইলেকট্রন হচ্ছে নিউক্লিয়াসের বাইরে, অ্যাটমের মধ্যে থাকে কিন্তু নিউক্লিয়াসের বাইরে থাকে। এবারে আনসার্টেনটি প্রিন্সিপাল সেইটা কোনো রকম ভাবে আমাকে বলে দিতে পারে কিনা যে নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রন আছে কি নাই, বা ইলেকট্রন থাকতে পারে কি না পারে। কারণ এরকম মনে হতেই পারে পার্টিকুলার রেডিও অ্যাক্টিভ ডিকের ক্ষেত্রে যে বিটা পার্টিকেল বেরোয়, বিটা পার্টিকেল তো তার সমস্ত রকমের ইন্ট্রিনসিক প্রপার্টিগুলো ইলেকট্রনের মতোই, তাহলে জাস্ট ওই প্রোটন নিউট্রন ইন্টার কনভার্সনের সময় বিটা ডিকে হলো না, নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রন ছিল সেখান থেকে ইলেকট্রন বেরোলো, এটা বোঝা অনেক সময় সমস্যা হয়। কিন্তু আনসার্টেনটি প্রিন্সিপাল থেকে আমরা দেখতে পাবো যে নিউক্লিয়াসের মধ্যে কিন্তু আগে থেকে কোনো রকম ভাবে ইলেকট্রন থাকতে পারতো না। আর এটা বোঝার জন্য আমরা এইরকম ভাবে ভাবছি যে আমরা ধরে নিচ্ছি যে একটা ইলেকট্রন যার মাস হচ্ছে এমই, যেটা নিউক্লিয়াসের মধ্যে লেসটা কনফাইন্ড আছে বা নিউক্লিয়াসের মধ্যে ছিল। আচ্ছা, নিউক্লিয়াসের ডাইমেনশন অফ দ্য অর্ডার অফ যদি ডি হয়, তাহলে ওই ইলেকট্রনটা যেটা নিউক্লিয়াসের মধ্যে আছে তার সঙ্গে অ্যাসোসিয়েটেড আনসার্টেনটি ইন পজিশন, সেটা অফ দ্য অর্ডার অফ ডি, বা ম্যাক্সিমাম আনসার্টেনটি অফ দ্য ইলেকট্রন ইনসাইড দ্য নিউক্লিয়াস ইজ অফ দ্য অর্ডার অফ ডি। আর এবার হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল থেকে যেহেতু ডেল্টা এক্স ডেল্টা পি ইজ গ্রেটার ইকুয়াল টু এইচ ক্রস বাই 2, তাহলে পজিশন মোমেন্টামের আনসার্টেনটি তার যে মিনিমাম ভ্যালু, সেইটা ডেল্টা পি মিনিমাম, সেটা অফ দ্য অর্ডার অফ এইচ ক্রস বাই 2 ইন্টু ডেল্টা এক্স মিনিমাম, সরি ডেল্টা এক্স ম্যাক্সিমাম হবে, দিস শুড বি ডেল্টা এক্স ম্যাক্সিমাম। তাহলে সেটা অফ দ্য অর্ডার অফ এইচ ওভার 4 পাই ডি হয়ে গেলে, এইচ পাসের জায়গায় আমি এইচ ওভার 2 পাই বসিয়ে দিচ্ছি। তাহলে এটা দাঁড়াচ্ছে যে যদি ইলেকট্রনটা নিউক্লিয়াসের মধ্যে থাকে তার সঙ্গে অ্যাসোসিয়েটেড আনসার্টেনটি মোমেন্টাম অফ দ্য অর্ডার অফ এইচ ওভার 4 পাই ডি। এবারে মোমেন্টামের মিনিমাম আনসার্টেনটি যদি এটা হয়, তাহলে মোমেন্টামের মিনিমাম ভ্যালু সেটা হবেই। তাহলে মোমেন্টামের মিনিমাম ভ্যালু অফ দ্য অর্ডার অফ এইচ ওভার 4 পাই ডি। তাহলে মোমেন্টামের মিনিমাম ভ্যালু যদি এটা হয়, তাহলে তার সঙ্গে অ্যাসোসিয়েটেড যে ভেলোসিটি, ভেলোসিটিটা কত হচ্ছে, ভেলোসিটিটা সার্টেনলি কি পি মিনিমাম ডিভাইডেড বাই এম, সেটাকে করলে এটা দাঁড়াচ্ছে এইচ ওভার 4 পাই ডি, একটা মাস অফ দ্য ইলেকট্রন দিয়ে ভাগ হয়ে গেল। আর প্লাঙ্ক কনস্ট্যান্টের ভ্যালু আমি বসালাম, 4 পাই আছে, ইলেকট্রনের মাস বসিয়ে দেওয়া হয়েছে 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31 কেজি, আর নিউক্লিয়াসের ডাইমেনশনটাকে বসিয়ে দেওয়া হলো। সেইখান থেকে আমি যেটা দেখতে পাচ্ছি যে যদি ইলেকট্রনটা নিউক্লিয়াসের মধ্যে থাকে তার সঙ্গে অ্যাসোসিয়েটেড যে ভেলোসিটি, সেটা 7.72 ইন্টু 10 টু দি পাওয়ার 10 মিটার পার সেকেন্ড। তাহলে এই যে ভেলোসিটিটা, এই ভেলোসিটিটা তো লাইটের ভেলোসিটি থেকে বেশি। তাহলে কোনো একটা ম্যাসিভ পার্টিকেল তার ভেলোসিটি কোনো রকম ভাবে লাইটের স্পিডের থেকে বেশি হতে পারে না। তার মানে যদি ইলেকট্রনটা নিউক্লিয়াসের মধ্যে থাকে, তাহলে সেই যে আনসার্টেনটি আমায় বলে দিচ্ছে সেই ইলেকট্রনের মিনিমাম ভেলোসিটিটা 10 টু দি পাওয়ার 10 মিটার পার সেকেন্ড এই অর্ডারের হবে, যেটা বেসিক্যালি লাইটের স্পিডের থেকে বেশি, যেটা অ্যাবসার্ড। অর্থাৎ এটা বোঝা গেল যে ইলেকট্রনটা নিউক্লিয়াসের মধ্যে থাকতে পারে না। এটাকে আমি আরেক রকম ভাবে দেখতে পারি, সেটা হচ্ছে এই যে যদি ইলেকট্রনটা নিউক্লিয়াসের মধ্যে থাকতো, তাহলে তার আমি মিনিমাম মোমেন্টামটাকে বের করে ফেলেছি, সেখান থেকে যদি আমি মিনিমাম কাইনেটিক এনার্জিটা বের করতে পারতাম, পি মিনিমাম স্কোয়ার বাই টোয়াইস এম। এবারে পি মিনিমাম যার ভ্যালুটা হচ্ছে এইচ ওভার 4 বাই ডি, এটাকে আমি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে যখন আমি ডেটাগুলোকে বসাচ্ছি, প্লাঙ্ক কনস্ট্যান্টের ভ্যালু, মাস অফ দ্য ইলেকট্রন এবং ডি, যেটা 10 টু দি পাওয়ার মাইনাস 15 মিটার এই অর্ডারে বসালে দেখতে পাওয়া যাচ্ছে যে নিউক্লিয়াসের মধ্যে বাউন্ডেড যে ইলেকট্রন তার মিনিমাম কাইনেটিক এনার্জি হতে হচ্ছে 9500 মেগা ইলেকট্রন ভোল্টের মতো, অর্থাৎ প্রায় প্রায় 10,000 মেগা ইলেকট্রন ভোল্ট এই অর্ডার। কিন্তু অ্যাভারেজে নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি সেটা অফ দ্য অর্ডার 7 to 9 মেগা ইলেকট্রন ভোল্ট। তার মানে বোঝা গেল কি যে নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জির জন্য কোন একটা নিউক্লিয়ান বা ইলেকট্রন যদি থাকে, ইলেকট্রন সেটা নিউক্লিয়াসের মধ্যে থাকবে নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জির জন্য, আর ছিটকে বেরিয়ে যাবে তার অ্যাভারেজ কাইনেটিক এনার্জির জন্য। কাইনেটিক এনার্জিটা জাস্ট যেখানে 9500 মেগা ইলেকট্রন ভোল্টের মতো, নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি সেখানে মাত্র 7 থেকে 9 মেগা ইলেকট্রন ভোল্টের মতো। মানে পরিষ্কার বোঝা যায় ইলেকট্রন নিউক্লিয়াসের মধ্যে থাকতে পারে না
যদি কোনোভাবে কখনো ইলেকট্রন নিউক্লিয়াসের মধ্যে তৈরি হয়েছে সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে। আচ্ছা, এবারে যে কথাটা হচ্ছে যে ইলেকট্রন নিউক্লিয়াসের মধ্যে পাওয়া গেল না, কিন্তু প্রোটন বা নিউট্রন তো ইলেকট্রনের নিউক্লিয়াসের মধ্যে থাকতে পাওয়া যেতে পারে বা থাকতে পাওয়া যায়। সেটা আমি কি করে এক্সপ্লেন করবো? কিছুই না। যেটা ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে যে প্রোটন বা নিউট্রনের মাস ইলেকট্রনের মাসের প্রায় 1836 গুণ হয়। তাহলে যে আলোচনাটা বা যে অ্যানালিসিসটা আমরা করলাম সেইটাকে জাস্ট ইলেকট্রনের বদলে প্রোটন বা নিউট্রন দিয়ে রিপ্লেস করলে আমি যেটা করবো যে মাস অফ দ্য ইলেকট্রনটাকে রিপ্লেস করবো মাস অফ দ্য প্রোটন বা মাস অফ দ্য নিউট্রন দিয়ে। এটা করলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে ইলেকট্রনের মাসের সঙ্গে 1836 গুণ, এখানে আমি 1836 গুণ করে দিলাম। তাই গুণ করে দিলে যে মিনিমাম ভেলোসিটি যেটা বেরোলো সেটা হচ্ছে 4.2 × 10⁷ মিটার পার সেকেন্ড, যেটা লাইটের স্পিডের থেকে কম হচ্ছে। অর্থাৎ এইখানে প্রোটন বা নিউট্রনটা থাকতে অ্যাকচুয়ালি কোনো আপত্তি নেই। আরেক রকম করে আমি যদি প্রোটন বা নিউট্রন নিউক্লিয়াসের মধ্যে থাকে তাহলে তার অ্যাভারেজ যে কাইনেটিক এনার্জিটা, সেই মিনিমাম কাইনেটিক এনার্জিটা ওই একই রকম ভাবে ক্যালকুলেট করলে সেটা দাঁড়াচ্ছে 5 মেগা ইলেকট্রন ভোল্টের মতো। 5 মেগা ইলেকট্রন ভোল্টটা হচ্ছে যে অ্যাভারেজ নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি তার জন্য কম থাকছে, সেই জন্য অ্যাটমের মধ্যে প্রোটন বা নিউট্রন থাকতে কোনো আপত্তি নেই। ঠিক একই রকম ভাবে যদি আমি ইলেকট্রনটা নিউক্লিয়াসের মধ্যে থাকছে না কিন্তু ইলেকট্রনটা অ্যাটমের মধ্যে থাকছে সেইটাকে যদি আমি ব্যাখ্যা করতে চাই তাহলে কি করব? এখান থেকে একটা ব্যাপার সেটা হচ্ছে যে মাস অফ দ্য ইলেকট্রন যেমন আছে তেমন ঠিকই রাখলাম, শুধু যেটা দাঁড়াচ্ছে থেকে ডাইমেনশন অফ দ্য নিউক্লিয়াস তার তুলনায় ডাইমেনশন অফ দ্য অ্যাটম কিন্তু অনেক 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 বেশি। ডাইমেনশন অফ দ্য নিউক্লিয়াস যেখানে অফ দ্য অর্ডার অফ 10⁻⁻15 মিটার এই অর্ডারে হয়, দ্য ডাইমেনশন অফ দ্য অ্যাটম ইজ অফ দ্য অর্ডার অফ 10⁻10 মিটার বা অ্যাংস্ট্রম অর্ডারে। সেইখান থেকে যদি আমি মিনিমাম ভেলোসিটি অফ দ্য ইলেকট্রন ক্যালকুলেট করি সেটা 10⁵ মিটার পার সেকেন্ড, যেটা লাইটের স্পিডের থেকে কম, অর্থাৎ অ্যাটমের মধ্যে ইলেকট্রন থাকতে কোনো অসুবিধা নেই। আর মিনিমাম কাইনেটিক এনার্জি অফ দ্য ইলেকট্রন ইন অ্যান অ্যাটম সেটাকে যদি আমি ক্যালকুলেট করি পি মিনিমাম, যেটা পি মিনিমাম স্কোয়ার বাই টোয়াইস, সরি এটা মাস অফ দ্য ইলেকট্রন হবে, মাস অফ দ্য প্রোটন না, মাস অফ দ্য ইলেকট্রন হবে। যদি আমি বসাই দিস উইল বি দ্য মাস অফ দ্য ইলেকট্রন, তাহলে বসালে সেটা দেখতে পাচ্ছি কি যেটা মোটামুটি হবে 1 ইলেকট্রন ভোল্টের কাছাকাছি এই অর্ডারে আসছে। আর আয়নাইজেশন পোটেনশিয়াল অর্থাৎ ইলেকট্রনটা যে বেরিয়ে যায় অ্যাটম থেকে সেইটা জাস্ট যেমন হাইড্রোজেনের ক্ষেত্রে 1s অরবিটাল থেকে ইলেকট্রন যেটা বেরোচ্ছে তার বাইন্ডিং এনার্জি বা আমি অন্যভাবে এখানে বাইন্ডিং এনার্জি না বলে আয়নাইজেশন পোটেনশিয়াল বলে 13.6 ইলেকট্রন ভোল্ট। তার মানে জাস্ট এই যেটা বলা হচ্ছে যে আয়নাইজেশন পোটেনশিয়ালটা 10 থেকে 1000 ইলেকট্রন এই অর্ডারে। আর যদি অ্যাটমের মধ্যে কোনো একটা ইলেকট্রন থাকে তাহলে মিনিমাম কাইনেটিক এনার্জিটা অফ দ্য অর্ডার অফ 1 ইলেকট্রন ভোল্ট এই অর্ডারে। এই জন্য পরিষ্কার বোঝা গেল অ্যাটমের মধ্যে ইলেকট্রন থাকতে কোনো অসুবিধা নেই। তার মানে কি দাঁড়াচ্ছে, কোন একটা ইলেকট্রন সে নিউক্লিয়াসের মধ্যে থাকছে না কিন্তু ইলেকট্রনটা অ্যাটমের মধ্যে থাকতে কোনো অসুবিধা নেই। প্রোটন বা নিউট্রন সেক্ষেত্রে নিউক্লিয়াসের মধ্যে থাকতে পারে। তাহলে আমি জাস্ট দুরকম ভাবে এটাকে এক্সপ্লেন করলাম। এক হচ্ছে যে মিনিমাম ভেলোসিটিটাকে ক্যালকুলেট করলাম ফ্রম দ্য আনসার্টেনটি প্রিন্সিপাল, সেই মিনিমাম ভেলোসিটিটা লাইটের স্পিডকে এক্সিড করে যাচ্ছে কি যাচ্ছে না সেটা একটা দেখার ব্যাপার। সেখানে যদি এমন হয় যে মিনিমাম ভেলোসিটি লাইটের স্পিড এক্সিড করে গেল সেটা অ্যাবসার্ট, সেই সিচুয়েশন করবে না। আবার অনেকটা রকম ভাবে মিনিমাম কাইনেটিক এনার্জি ক্যালকুলেট করলাম, মিনিমাম কাইনেটিক এনার্জিটা তার যে করসপন্ডিং বাইন্ডিং এনার্জি বা কখনো কখনো আয়নাইজেশন পোটেনশিয়াল তার জন্য বেশি না কম তার উপরে নির্ভর করছে আদৌ প্রোটন বা নিউট্রন বা ইলেকট্রন সেটা অ্যাটম বা নিউক্লিয়াসের মধ্যে থাকতে পারবে কি পারবে না। আমরা এই লেকচারটাকে শেষ করব আর একটা ইম্পর্টেন্ট ফেনোমেনন দিয়ে, একটা ইম্পর্টেন্ট কনসিকোয়েন্সেস অফ দ্য হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল সেটা দিয়ে। যে 1935 সালে ইউকাবা তিনি প্রপোজ করলেন যে নিউক্লিয়াস ফোর্স যেটা অ্যারাইজ করছে সেটা ডিউ টু যে একটা কিছু পার্টিকেল সেটা একটা নিউক্লিয়ান থেকে বেরিয়ে আরেকটা নিউক্লিয়ান দিয়ে অ্যাবজর্ব হচ্ছে বলে। অর্থাৎ প্রোটন থেকে কেউ বেরোলো, নিউট্রন সেটা অ্যাবজর্ব করলো, বা নিউট্রন থেকে বেরোলো প্রোটন সেটা অ্যাবজর্ব করলো, এর জন্যই বেসিক্যালি নিউক্লিয়াস ফোর্সটা অ্যারাইজ করছে। সেটাকে বলে মেসন থিওরি। আর যে পার্টিকেলটাকে বেরোচ্ছে সেই পার্টিকেলটাকে বলে যে পাই মেসন বা পায়ন। আচ্ছা, এবারে যদি এই মাস অফ দ্য পায়ন বা মাস অফ দ্য পাই মেসন সেটাকে এম বলি, তা তার সঙ্গে যে এনার্জি ইমব্যালেন্সটা হবে সেটা ডেল্টা ইকুয়াল টু এম সি স্কোয়ার, যেটা আইনস্টাইন ইকুয়াল টু এম সি স্কোয়ার রিলেশন থেকে। আর আনসার্টেনটির মোমেন্টাম ডেল্টা পি সেটা কি লিখবো? ডেল্টা পিটা হচ্ছে জাস্ট ডেল্টা ই ডিভাইডেড বাই সি, কারণ ই ইকুয়াল টু কিন্তু পিসি, সেখানে ডেল্টা ইটা হচ্ছে ডেল্টা ই বাই সি, তাহলে এখান থেকে দাঁড়াচ্ছে এম সি। আচ্ছা, এবারে এই যে সকল পাই মেশন বা পায়ন সেটা নিউক্লিয়াসের মধ্যে থাকে, তার নিউক্লিয়াসের মধ্যে থাকলে তার যে ম্যাক্সিমাম আনসার্টেনিটি পজিশন সেটা নিউক্লিয়াসের ডাইমেনশনের অর্ডারে, অর্থাৎ ডেল্টা এক্স অফ দ্য অর্ডার অফ ডি নিউক্লিয়ার। আর এবারে হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল থেকে ডেল্টা পি এক্স যেটা গ্রেটার ইকুয়াল টু এইচ কস বাই 2, ডেল্টা এক্স এর জায়গায় যদি আমি ওই ডি বসাই আর ডেল্টা পি এক্স এর জায়গায় এমসি বসাই, তাহলে এই যে পুরো জিনিসটা এটা অফ দ্য অর্ডার অফ এইচ কস বাই 2, তাহলে এইচ কস বাই 2 মানে এইচ ওভার 4 পাই। এবারে এই ইনইকুয়ালিটিটাকে আমি ইকুয়ালিটি করলে
বাই গেটার ইকুয়াল টুটাকে আমি জাস্ট যদি ইকুয়ালিটি বলি একটা আলফা মানে দিয়ে দিলাম, আলফা একটা ইউনিটলেস নাম্বার, তার মানে এটা দাঁড়াচ্ছে যে মাস অফ দ্য পাইমেশন বা পায়ন সেটা অফ দ্য অর্ডার অফ এইচ ওভার 4πc ইন্টু ডি। আচ্ছা, এবারে এই মাস অফ দ্য পায়ন তার সঙ্গে যদি মাস অফ ইলেকট্রন এই রেশিওটাকে ক্যালকুলেট করি, সেটা যে আলফা একটা নিউমেরিক্যাল ফ্যাক্টর, এটা বাদ দিয়ে বাকি যে পার্টটা রইল সেই পার্টটা জাস্ট সিম্পলি দেখতে পাচ্ছি আমরা এইচ ওভার 4πd ইন্টু এম এ ইন্টু সি, এবং এইচ ওভার এম এ ইন্টু সি সেটা বেসিক্যালি কম্পটন ওয়েভলেন্থ, এই ল্যাম্বডা সি হচ্ছে কম্পটন ওয়েভ যদি বসিয়ে দেওয়া যায়। এবার ল্যাম্বডা সি ইজ 0.0242 অ্যাংস্ট্রম, এই অর্ডারে 4π বসালাম, নিউক্লিয়াসের ডাইমেনশনটা অফ দ্য 10⁻⁻15 এম, ও এইটা অ্যাকচুয়ালি 10 না, এটা 1 হবে। যদি বসাই তাহলে এটা দাঁড়াচ্ছে এটা 192 এই অর্ডারের হচ্ছে। তার মানে এই যে সকল পাইমেশন বা পায়ন যেটা আমরা বললাম তার মাসটা যে ইলেকট্রনের মাসের এই 200-250 গুণ, এই যে রেজাল্টটা পাওয়া গেল যেটা জাস্ট সিম্পলি আনসার্টেনিটি প্রিন্সিপাল থেকে, যেটা কিন্তু এক্সপেরিমেন্টের সঙ্গে দারুণভাবে মিলে যায়। আচ্ছা, আমরা আজকে তাহলে যে জিনিসগুলো আলোচনা করলাম সেটা হচ্ছে, প্রথমে আমরা যে জিনিসটা আলোচনা করেছি, মানে অ্যাকচুয়ালি একটু ভালো করে বলি, এই যে আনসার্টেনিটি প্রিন্সিপালে যে 3টে লেকচার, পার্ট এ, পার্ট বি এবং পার্ট সি, 3টাকে কম্বাইনলি দেখতে হবে। পার্ট এতে বেসিক্যালি আমরা প্রিন্সিপালটা কনসেপ্টটাকে ইন্ট্রোডিউস করেছিলাম, পার্ট বি এবং পার্ট সি এই দুটো লেকচার জুড়ে আমরা বেসিক্যালি তার কনসিকুয়েন্সেস বা অ্যাপ্লিকেশন নিয়ে কথাবার্তা বলছি। আমরা প্রায় 6টার মতো অ্যাপ্লিকেশন আলোচনা করলাম। পার্ট বিতে 3টে অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলেছিলাম। পার্ট বিতে আমরা বেসিক্যালি কনসেপ্ট অফ রেস নিয়ে কথাবার্তা বলেছিলাম, আমরা কনসেপ্ট অফ ফেজ স্পেস ট্র্যাজেক্টরি নিয়ে কথা বলেছিলাম, আর কনসেপ্ট অফ জিরো পয়েন্ট এনার্জি এবং তার অ্যাপ্লিকেশনস বা তার কনসিকুয়েন্সেস এটা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা বেসিক্যালি যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং, সেই রিলেটেড জিনিসপত্রগুলো। আর টানেলিং জিনিসটার যে ম্যাথামেটিক্যাল পার্ট যেটা, সেটা কোয়ান্টাম মেকানিক্স কিছুটা পড়ার পরে ফাইনাইট বিরিয়ার প্রবলেম যখন পড়বো তখন আমরা সেটা নিয়ে আলোচনা করবো। আমরা এনার্জি টাইম আনসার্টেনিটি প্রিন্সিপাল তার যে কনসিকুয়েন্সেস হিসেবে আমরা ন্যাচারাল উইথ বা আনসার্টেনিটি ব্রডেনিং সেটা নিয়ে কিছু কথাবার্তা বলেছি। আর ফাইনালি আমরা জাস্ট যে জিনিসটা দেখলাম যে ইলেকট্রন নিউক্লিয়াসের মধ্যে থাকতে পারে কি পারে না, নিউক্লিয়াসের মধ্যে প্রোটন বা নিউট্রন থাকতে পারে, বা অ্যাটমের মধ্যে ইলেকট্রন কিভাবে থাকতে পারে সেই নিয়ে কিছু কথাবার্তা বলবো। ফাইনালি যে ওই যে ইউকোবার যে পাইমেশন থিওরি বা পায়ন তার যে মাস সেটাকে আনসার্টেনিটি প্রিন্সিপাল দিয়ে কেমন করে এস্টিমেট করতে হয় সেটা নিয়ে আলোচনা করেছি। এবং আনসার্টেনিটি প্রিন্সিপাল নিয়ে সত্যি করে কথাবার্তা বলতে গেলে আরও অনেক কথাবার্তা বলতে হয়, কিন্তু আমরা এখানে জাস্ট জিনিসটাকে কনক্লুড করছি। এরপরে কোয়ান্টাম মেকানিক্স পড়ার সময় সেখানে ওই যখন আমরা জেনারেলাইজ হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল বলবো, সেখানে কম্পিউটেশন রিলেশনের কি এফেক্ট আছে সেইটা নিয়ে কিছু কথাবার্তা, খুব ডিটেল কথাবার্তা, বা এনার্জি টাইম আনসার্টেনিটি প্রিন্সিপাল যেটা আমরা আলোচনা করেছি, এনার্জি টাইম আনসার্টেনিটি প্রিন্সিপালে টাইমের আনসার্টেনিটি যেটা, তার অ্যাকচুয়ালি মানেটা কি, সেই সব জিনিসগুলোকে নিয়ে কিন্তু কোয়ান্টাম মেকানিক্সে পরবর্তীকালে আমাকে আরও বেশ কিছু কথাবার্তা বলতে হবে, সেগুলো আমরা বলতে থাকবো। জাস্ট এটা একটা বেসিক্যালি একটা ওভারভিউ দিয়ে দেওয়া হলো হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালে। Heisenberg uncertainty principle is the most important principle in quantum mechanics, যেটা একটা ইন্ট্রিনসিক প্রিন্সিপাল। এই আনসার্টেনিটি প্রিন্সিপালটা জাস্ট আসছে এমন নয় যে কোন একটা এক্সপেরিমেন্টালিস্ট সে অতটা সিরিয়াসলি কোনো একটা জিনিস মেজার করছে না সেই জন্য আনসার্টেনিটি আসছে, সেটা নয়। এমন নয় যে আমি যে ইনস্ট্রুমেন্টটা ইউজ করছি সেই ইনস্ট্রুমেন্টের মধ্যে ইনস্ট্রুমেন্টের প্রিসিশনটা অতটা ভালো নয় বলে আনসার্টেনিটি আসছে, সেটা কিন্তু নয়। এটা একটা ইন্ট্রিনসিক প্রিন্সিপাল, এর অরিজিন হচ্ছে একদমই কোয়ান্টাম মেকানিক্যাল। হ্যাঁ, তাহলে ডেল্টা এস ডেল্টা পি এস গ্রেটার ইকুয়াল টু এইচ ক্রস বাই 2, সেটা আমি যত ভালো করি পজিশনটাকে মাপি না কেন, যত ভালো করি মোমেন্টামটাকে মাপি না কেন, তাদের আনসার্টেনিটি প্রোডাক্টের মিনিমাম ভ্যালুটা এইচ ক্রস বাই 2 জাস্ট হবেই। এবং তার যে বিভিন্ন রকমের কনসিকুয়েন্স আছে, তার যে বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন আছে, সেগুলো নিয়ে কথাবার্তা বলেছি। এটা আন্ডারস্ট্যান্ডকে আরও পরিষ্কার করার জন্য আমাদের কিছুটা কোয়ান্টাম মেকানিক্স পড়তে হবে, তখন না হয় ওই জিনিসটাকে পড়বো। আচ্ছা, এবার একটা ওভারঅল কথা বলি, সেটা হচ্ছে যে কোয়ান্টাম মেকানিক্সের ফার্স্ট লেকচারে আমাদের রাস্তাটা বা জার্নিটা কেমন করে হবে সেইটা নিয়ে আমরা কিছু কথা বলেছিলাম। আচ্ছা, আমাদের জার্নিতে আমরা প্রথমে যে জিনিসগুলো আলোচনা করবো বলেছিলাম, আমরা প্রথমে এরকম একটা স্টেটমেন্ট দিয়ে শুরু করেছিলাম যে ঊনবিংশ শতাব্দীর শেষ 3 দশক ধরে মানুষ কতগুলো ঘটনা দেখলো যে ঘটনাগুলোকে সকল ক্লাসিক্যাল ফিজিক্সে ব্যাখ্যা করা সম্ভব হচ্ছে না। তাহলে কি সেই ঘটনা যেগুলোকে ক্লাসিক্যাল ফিজিক্সে ব্যাখ্যা করা যাচ্ছে না সেগুলোকে আমরা আলোচনা করেছি। আমরা ব্ল্যাক বডি রেডিয়েশন পড়েছি, ফটোইলেকট্রিক এফেক্ট পড়েছি, টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ হিট ক্যাপাসিটি অফ সলিড পড়েছি, বোর থিওরি পড়েছি, আমরা কম্পটন এফেক্ট পড়েছি। এবারে আমাদের উত্তরণের রাস্তা খুঁজতে হবে। উত্তরণের রাস্তা খুঁজতে গিয়ে আমরা জাস্ট দেখেছি যে দু একটা ইন্ট্রিনসিক প্রিন্সিপাল আছে ইন দ্য মাইক্রোস্কোপিক বা সাবঅ্যাটমিক ওয়ার্ল্ড, যে পার্টিকেলের অ্যাকচুয়ালি ওয়েভ অ্যাসপেক্ট আছে, ওয়েভের পার্টিকেল অ্যাসপেক্ট আছে, অর্থাৎ ওয়েভ পার্টিকেল ডুয়েলিটি আছে। এই যে পজিশন মোমেন্টামটাকে সাইমালটেনিয়াস উইথ আরবিট্রারি ফিজিক্যাল মাপা যায় না, অর্থাৎ আনসার্টেনিটি আছে, এগুলো আমরা বুঝে নিলাম।
এবারে আমাদের যে কাজটাকে করতে হবে সেটা হচ্ছে এই যে ওয়েবার্টিকের ডুয়ালিটি বা আনসার্টেনিটি প্রিন্সিপাল পড়লাম, তার উপরে বেশ করে আমাকে একটা মেকানিক্স বা ম্যাথমেটিক্যাল টুলটাকে ডেভেলপ করতে হবে। তাহলে নেক্সট ক্লাস অনওয়ার্ডস আমরা অ্যাকচুয়ালি সেই ম্যাথমেটিক্যাল টুলটাকে ডেভেলপ করার চেষ্টা করব। আমরা অপারেটর অ্যালজেব্রাটাকে পড়ব এবং আরও যে কথাগুলো বলা সেটা হচ্ছে এই যে কোয়ান্টাম মেকানিক্স হচ্ছে এমন একটা সাবজেক্ট যেটা শুরু হয় কিছু অ্যাজাম্পশন বা পস্টুলেটস থেকে। কোয়ান্টাম মেকানিক্স যে 5টা ইম্পর্টেন্ট পস্টুলেট আছে সেই পস্টুলেটগুলো নিয়ে আমাদের আলোচনা করতে হবে। তাহলে নেক্সট ক্লাস অনওয়ার্ড আমরা যেটা করব, এই অপারেটর অ্যালজেব্রা বা ম্যাথামেটিক্যাল টুলস যেটা, সেটাকে ডেভেলপ করার সঙ্গে সঙ্গে কোয়ান্টাম মেকানিক্সের যে 5টা ইম্পর্টেন্ট পস্টুলেট আছে সেই পস্টুলেটগুলো নিয়ে কথা বলবো এবং সেই প্রত্যেকটা পস্টুলেটে আমরা বেশ কিছুটা করে সময় দেবো। সময় দিয়ে এইরকমভাবে আস্তে আস্তে চলতে থাকবে এবং ওই পস্টুলেটটা কিছুটা ডেভেলপ করে ফেলার পরে, পস্টুলেটগুলো কিছুটা বলে দেওয়ার পরে, মেকানিক্স পার্টটা কিছুটা ডেভেলপ করে ফেলার পরে আমরা কিছু কিছু সিম্পল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আসবো। আমরা পার্টিকুলার বক্স প্রবলেম নিয়ে আলোচনা করবো, আমরা হারমোনিক অসিলেটর প্রবলেম, রিজিড রোটার প্রবলেম, হাইড্রোজেন অ্যাটম প্রবলেম ইত্যাদি নিয়ে আলোচনা করবো। তারপর আস্তে 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 অ্যাপ্রক্সিমেট মেথডসগুলো নিয়ে কথাবার্তা বলতে হবে। কোয়ান্টাম কেমিস্ট্রি বা রিয়েলি যে ফিজিক্যালি বা কেমিক্যালি ইন্টারেস্টিং প্রবলেম সেগুলো, সেই প্রবলেমগুলোতে কোয়ান্টাম মেকানিক্স ইউজ করে সেখান থেকে কী সব পাওয়া যায় সেসব জিনিসগুলো নিয়ে আলোচনা করবো। আজকে এই পর্যন্ত থাক। থ্যাংক ইউ।